এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। প্রথম থেকে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর হয়রানির কথা বলে এসেছেন। সাধারণ মানুষ হয়রান হচ্ছেন, আমরা দেখেছি সে ছবিও। সাধারণ মানুষ নথি নিয়ে হয়রান হচ্ছেন, সাধারণ মানুষ হিয়ারিংয়ের লাইনে দাঁড়িয়ে হয়রান হচ্ছেন। এটা একটা দিক, একটা দিক বা একটা বিশাল সংখ্যক মানুষ। আরেক সংখ্যক মানুষ যাদের আমরা দেখেছি তারা নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ দেখিয়েছেন, বিএলওরা। তুমি যাদের একটু আগে যাদের সঙ্গে কথা বলছিলে, বিএলওরা, তারাও অতিরিক্ত চাপ বারবার এই অভিযোগ করেছেন এবং অতিরিক্ত চাপে বিভিন্ন জায়গা থেকে খবর এসেছে কেউ কেউ আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন, এরকম অভিযোগ আসছে। তো এই দুই ধরনের মানুষ, দুই শ্রেণীর মানুষ, তাদেরকে এক জায়গায় করা, এটাও তো একটা রাজনৈতিক কৌশল। অবশ্যই তাই। এবং যারা বিএলও রয়েছেন তারা যখন অনেকে আত্মহত্যা করেছেন, তাদের বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেস বারবার ধরে সরবও হয়েছে এবং সেখানেও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে যে নির্বাচন কমিশনের তরফ থেকে তাদের ওপর যে ধরনের চাপ তৈরি করে রাখা হয়েছিল, কাজ করতে গিয়ে তাদেরকে যে ধরনের বারবার প্রত্যেকদিন নতুন নতুন নিয়ম নিয়ে আসা হয়েছিল, সেই কারণে তাদের সমস্যা হয়। এবং বিএলও অধিকার রক্ষা কমিটির প্রচুর সদস্য আজকে সে কারণে এখানে হাজির রয়েছেন এবং তুমি জানো যে তারা লাগাতার ইসিআই এর সামনেও তারা তাদের যে প্রতিবাদ অবস্থান কর্মসূচি তারা সেটা চালিয়ে গিয়েছিলেন। আর এই যে লোকেরা রয়েছে এখানে চারিদিকে, এখন দেখতে পাওয়া যাচ্ছে মেট্রো চ্যানেলের সামনের একটা বড় অংশ জুড়ে একেবারে ভর্তি মানুষ এখানে রয়েছে। প্রচুর জেলা থেকে আসা মানুষজন এখানে রয়েছেন, প্রচুর মানুষ এখানে হাজির। আসলে এই মানুষগুলোর মধ্যে দিয়ে বার্তা তৃণমূল পৌঁছে দিতে চাইছে। এখানে যারা রয়েছেন হয়তো অনেকেরই ভোটের কার্ডে নাম রয়েছে বা যে লিস্ট প্রকাশ করা হয়েছে, এখানে অনেকে রয়েছেন খুঁজে পাওয়া যাবে যাদের নাম নেই, অনেকে খুঁজে পাওয়া যাবে যারা বিচারাধীন রয়েছে। এবং তুমি দেখেছো যে জীবিত, যদিও তাদেরকে মৃত দেখানো হয়েছে, এমন ব্যক্তিদেরকেও বারবার তৃণমূল কংগ্রেস তাদের রাজনৈতিক মঞ্চে বারবার ধরে হাজির করেছে। ফলে এই ব্যক্তিগুলোকে পাল্টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে আপনারা যারা এখানে এসছেন বা আপনারা যারা এখানে রয়েছেন, আপনাদের অধিকার হচ্ছে ভোটে, কিন্তু আপনাদের সেই অধিকারকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। এই বার্তাকে তৃণমূল কংগ্রেস তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, প্রচারে আনার চেষ্টা করছে। সেই কারণেই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে অবস্থান কর্মসূচিতে এই মানুষজনদের দুপক্ষকেই দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক 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 আবির, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সময়টা, যে সময় নির্বাচন কমিশন, যে সময় 60 লক্ষ নাম বিচারাধীন এসআইআর এর প্রথম তালিকায়, যে সময় এই এসআইআর প্রক্রিয়া একেবারে শেষের পথে বলা যেতে পারে, যে সময়ে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসছে এখানে সব দলের সঙ্গে বৈঠক করতে, সেই সময়ে ধর্নায় বসা মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও একটা নির্বাচন কমিশনকে নতুন করে চাপে ফেলছে। সোমরাজ রয়েছে অপর সহকর্মী আমার সঙ্গে। সোমরাজ, কি মনে হয়? অবশ্যই নির্বাচন কমিশনকে চাপে ফেলারই এটা একটা কৌশল বলেই মনে করছে রাজনৈতিক মহল। তার কারণ তুমি যদি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধর্ণা কর্মসূচির বিভিন্ন জায়গায় ব্যানার পোস্টার দেখো, তাহলে কিন্তু সেখানে একটা বিষয় স্পষ্ট করে লেখা আছে, নাগরিকদের ভোটাধিকার এই আমাদের অধিকার। অর্থাৎ নাগরিকদের ভোটাধিকার যাতে কোনোভাবেই খর্ব না হয়। বিশেষ করে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসবে 8ই মার্চ রাত্রিবেলায়। 9 মার্চ তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবে, যে বৈঠকে থাকবে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলও, যে বৈঠকে থাকবে বিজেপি, অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দল, রাজ্যের 4টি স্বীকৃত রাজনৈতিক দল। এবং এটাই মনে করছে রাজনৈতিক মহল যে এই বৈঠকে রাজ্যের বিধানসভা ভোটের প্রস্তুতি থেকে সব থেকে বেশি আলোচনায় উঠবে রাজ্যের এসআইআর। তার কারণ একদিকে যেখানে 64 লক্ষেরও বেশি নাম বাদ পড়েছে, অন্যদিকে 60 লক্ষেরও বেশি নাম আন্ডার অ্যাডজুডিকেশন অর্থাৎ বিচারাধীন রয়েছে, যার মধ্যে এখনো পর্যন্ত 6.5 লক্ষেরও বেশি অভিযোগে নিষ্পত্তি করেছেন জুডিশিয়াল অফিসাররা। কিন্তু এই যে জুডিশিয়াল অফিসাররা 6.5 লক্ষেরও বেশি অভিযোগে নিষ্পত্তি করলেন, তার মধ্যে কত নাম বাদ পড়লো এবং কত নাম তালিকায় ঢুকবে, সেই পরিসংখ্যান এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে দেওয়া হয়নি। অর্থাৎ এই যে জুডিশিয়াল অফিসাররা কাজ করছেন, তার মধ্যে এই কাজ কতদিনের মধ্যে তারা শেষ করতে পারবেন। যদিও এখনো পর্যন্ত 500 জনেরও বেশি বিচারক কাজ করছেন এই অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়াতে, আরো 200 জন বিচারক
উড়িষ্যা ও ঝাড়খণ্ড থেকে নিয়ে আসা হচ্ছে, তারাও খুব শীঘ্রই কাজ করবে। যদিও নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে যে জেলায় যত বেশি আন্ডার অ্যাডজুডিকেশনের সংখ্যা, সেই জেলায় তত বেশি বিচারক নিয়োগ করা হবে, যাতে দ্রুত এই আন্ডার অ্যাডজুডিকেশন তালিকার অধীনে থাকা যে সমস্ত ভোটারের অভিযোগে নিষ্পত্তি করতে হবে, অর্থাৎ তারা বৈধ না অবৈধ সেটা নিষ্পত্তি করতে হবে, সেই কাজটাকে দ্রুত করা যায়। আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ 24 পরগনার মতো জেলাগুলিতে সব থেকে বেশি সংখ্যায় আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, অর্থাৎ বিচারাধীন রয়েছে। আর এই জেলাগুলি থেকেই কিন্তু সব থেকে বেশি বিধানসভার আসন রয়েছে। ফলত মাথায় রাখতে হবে যে এই যে তৃণমূল কংগ্রেসের যে ধর্ণা কর্মসূচি, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অবস্থান ধর্ণা কর্মসূচি, কার্যত এটাই চাপ নির্বাচন কমিশনের কাছে দেওয়া যে রাজ্যে বিধানসভা নির্ঘণ্ট জারির আগে নির্বাচন কমিশন এই 60 লক্ষেরও বেশি যেটা আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে রয়েছে তার নিষ্পত্তি করুক। নির্বাচন কমিশন এই কাজে গতি আনুক। শুধু তাই নয়, যাদের নাম বাদ দেওয়া হয়েছে তাদেরকে পুনরায় সুযোগ করে দেওয়া অ্যাপিলের মাধ্যমে। যে অ্যাপিল কিভাবে হবে তার এখনো পর্যন্ত এসওপি জেলায় জেলায় পৌঁছেনি জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের কাছে। ফলত জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের 10 তারিখে ফিরে যাওয়ার পর মনে করা হচ্ছে 4 থেকে 5 দিনের মধ্যে নির্বাচনের নির্ঘণ্ট জারি করে দেওয়া হতে পারে জাতীয় নির্বাচন কমিশনের তরফে। এবং কমিশন জানিয়েছে যে মনোনয়নের শেষ দিন পর্যন্ত নাম তোলা যাবে, অর্থাৎ সাপ্লিমেন্টারি তালিকায় নাম উঠবে যাদের যাদের অভিযোগে নিষ্পত্তি হবে। কিন্তু সেটা কত সংখ্যায় হবে, কত গতিতে হবে, এটাই এখন সব থেকে বড় প্রশ্নের জায়গা। মনে করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই ধর্ণা অবস্থান কর্মসূচি থেকে তিনি আগামী দিনে এই তারিখে সামনে রেখে আর কি কি কর্মসূচি নেবে তা নিয়ে আজই ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং হয়তো আজ আর কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য আমরা শুনবো। সরাসরি ধর্মতলা চত্বর থেকে দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা অবস্থানে মমতা বন্দ্যোপাধ্যায়। এই খবর, এই ছবিতেই নজর থাকবে।